কালকে রাত্রিবেলা প্রিয়া আবার একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছে, সেটা তোমাদের সামনে পড়ব, তারপরে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। কিন্তু কমিউনিটি পোস্টটা শেয়ার করার মানেটা কি হলো সেটা আমি বুঝতে পারলাম না। প্রথম কথা হচ্ছে, প্রিয়া বলেছিল আমি আরও একটা ভিডিও বানাবো, অবশ্যই অভিকে সঙ্গে করে নিয়ে, অভির মত নিয়ে, অভির সঙ্গে আলোচনা করে, কনসাল্ট করে, কারণ যেহেতু পারিবারিক ব্যাপার সেহেতু অভির সঙ্গে আলোচনা করেই করাটা উচিত আমি মনে করি। তবে হ্যাঁ, আমি ভিডিও বানাবো, আমি আরও একটা ভিডিও বানাবো, ঠিক আছে। যদিও যখন এটা বলেছে তখন কিন্তু অলরেডি ওদের কাগজপত্র হয়ে গেছে, ওদের জায়গা জমি সংক্রান্ত যে বিবাদটা সেটা শর্ট আউট হয়ে গেছে। কে স্যাক্রিফাইস করেছে, কে কতটা স্যাক্রিফাইস করেছে, কে বেশি নিয়েছে, কে কম নিয়েছে, সেটা কিন্তু আর হয়নি। কারণ সেই ভদ্রলোক মানে বিশ্ববাবু তার যতখানি প্রাপ্য সেটা নিয়েছে, আর অভিরা তাদের যতখানি প্রাপ্য সেটা নিয়েছে। এবং বাবার জমির যে যে জমিটা রয়েছে, মানে যেটা হাফ বিঘা জমি এবং যেটা দোকান এবং যেটা তোমার হচ্ছে বাড়ি জমি, সবটার জায়গা থেকেই সবটাই 50-50 হয়েছে। এবং অবশ্যই সেখানে তার মাও স্যাক্রিফাইস করেছে। তাহলে সমস্ত জিনিসটা মিটমাট হয়ে গেছে এবং শর্ট আউট হয়ে গেছে, সেটা প্রিয়া কিন্তু জানিয়ে দিয়েছে। প্রিয়া এটাও জানিয়েছে যে আমার ভাসুর আমাদের জন্য অনেক করেছে, ঠিক আছে। উনি অনেক হঠকারে ডিসিশান নিয়ে দুমদাম করে লোন তুলে দোকানপত্র করেছিল, এটাও সত্যি। এবং উনি আমাদের জন্য করেছে এবং আমরা সেই জন্য কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতার জন্য অনেক কিছু বলতে পারি না বা বলতে চাই না। 5 বছর পর আমি প্রথম মুখ খুললাম, একথাও ও বলেছে, ঠিক আছে। এর আগে আমি মুখ খুলিনি। আচ্ছা, তো ওরা কিন্তু প্রথম থেকেই আমাদের নিয়ে বলতে শুরু করেছিল এবং ওদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসো, সেখানে বুঝতে পারবে। তো আমি এখানে না কিছু কল্পনার ভিডিও দেখলাম, পুরনো কিছু ভিডিও দেখলাম। ডেফিনেটলি সেই ভিডিওগুলো কল্পনাও অনেক দুঃখ থেকে করেছে, ঠিক আছে। এমন নয় যে কল্পনা সব বানিয়ে বুনিয়ে বলছে, বোঝা যাচ্ছিল। তবে কল্পনার একটা স্বভাব আছে, সেটা হচ্ছে কান্নাকাটি করে, ভিডিও করতে এসে কান্নাকাটি করে। একটা ভিডিও দেখে আমার খারাপ লেগেছে, সেখানে কল্পনা বলছে আমরাও পারতাম অনেক ভিউজ গেন করতে, সিম্প্যাথি গেন করতে, এই আমার শাশুড়ি এই বলেছে, এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে বলে কান্নাকাটি করে, মানে প্রথমে সে হাউমাউ করে কান্নাকাটি করে ভিডিওটা শুরু করে এবং তারপরে আসল রিয়েল ব্যাপারটা বলল। তার মানে সেখান থেকে এটা পরিষ্কার যে সে কিন্তু সেটা প্রিয়াকে ঠুকেই বলেছিল যে এইভাবে ভিউজ আর্ন করেছে, ওইভাবে ভিউজ আর্ন করেছে, আমরাও চাইলে ওরকম করতে পারি কিন্তু করি না। এখন কথাটা হচ্ছে, এটা একটা রঙ্গমঞ্চ, ইউটিউবের প্ল্যাটফর্মটা আর আমাদের সমাজটা, আমাদের পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, সেখানে আমরা সবাই নাটক করতেই এসেছি, তাই না? এবার যে যত সুন্দর নাটক করতে পারবে সে তত সাকসেস হবে। এবার ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে যদি কেউ নাটক করে ইমোশন কাজে লাগিয়ে অভিনয় করে দর্শকদের মোল্ড করতে পারে, সেটা তার ক্রেডিট, ঠিক আছে, সেটাকে ডিসক্রেডিট বলা যায় না। আমি চাইলে পারতাম কিন্তু করছি না, করনি কেন? তোমায় তো কেউ বারণ করেনি, তোমার এথিক্স বলছে যে না তুমি সেটা করবে না, তাই তুমি করনি। তাহলে কেউ যদি করতে পারে, কেউ যদি দেখিয়ে ভিউয়ার্স গেন করতে পারে, সেটা তার এলিজিবিলিটি, আর তুমি পারোনি সেটা অবশ্যই তোমার অক্ষমতা বা তোমার ইচ্ছে নেই। তাই তো তুমি যেটা পারোনি সেটা নিয়ে অন্য লোকে ইনসাল্ট করার কী মানে আছে, এটা আমার মনে হয়। তো যাই হোক, ওই ভিডিওটা আমার চোখের সামনে এলো, আমি দেখছি ওদের ভিডিও, মানে কল্পনার প্রচুর ভিডিও আমি দেখছি, তার জন্য যেগুলো চোখে আসছে সেগুলো নিয়ে কথা বললাম। কিন্তু এখন আমি একটা কমিউনিটিটা পোস্টটা পড়বো, তো সেটা পড়ার খুব দরকার। সেখানে বলছে প্রিয়া, কাল থেকে আবার ফিরে আসছে এপি ব্লগের অভিপ্রিয়া, মানে ওর বর আরও, তাদের ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো, তাদের ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো। আচ্ছা, যেটা আর কি ওরা নর্মালি দেখায়। বন্ধুরা, তোমরা ঠিক যেইভাবে পাশে ছিলে সেইভাবেই থাকবে। আমরাও চেষ্টা করব প্রতিদিন তোমাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরার। আর হ্যাঁ, এপি ব্লগসের প্রিয়া দুর্বল নয়। কে বললো তোমাকে দুর্বল? চাইলেই সব সত্যি বলে তাদের পড়ে থাকা মুখোশটা খুলে দিতে পারতো। এখানে বহুত বড় একটা আমার অবজেকশন আছে, কিন্তু আবারও নিজের বিবেকের কাছে হেরে গিয়ে সবটা মেনে নিয়ে কাল আবার নতুন করে জীবনটা শুরু করব বলে ঠিক করলাম। তবে হ্যাঁ, ভবিষ্যতে সুযোগ করে দিও না আমাদের। খুব ক্লান্ত গত 3 দিন থেকে, আজ একটু ঘুমাই, কাল থেকে আবার শুরু হবে ব্যস্ততম জীবন। গুড নাইট এপি ফ্যামিলি। প্রথম কথা হচ্ছে,
কাল থেকে তোমার ব্যস্ততম জীবন শুরু হবে, এই 3-4 দিন তোমার ব্যস্ততম জীবন ছিল না? ছিল তো। হ্যাঁ, তোমার ডেলি লাইফস্টাইলের যে ব্যস্ততম জীবন সেটা নয়, তোমার সাংসারিক যে ঝামেলা ছিল, তোমার যে জমি জমা সংক্রান্ত ঝামেলা ছিল, সেই ব্যাপারে তোমরা ব্যস্ত ছিল। তুমি তোমার সকালের ভিডিওতে বলেছিলে যে আমরা ইনকাম করবার জন্য এই ভিডিওগুলো করছি না, শুধু ইনকাম করবার জন্য। কারণ ভিডিওতে আমরা সমস্তটা তুলে ধরছি এই জন্যে, তার কারণ ওদিক থেকে এসছে, তাই আমি এদিক থেকে উত্তর দিয়েছি। আর যদি আমার ইনকাম করার জন্যই হতো, তাহলে আমি আমার ইনস্টাগ্রাম বা অন্য প্ল্যাটফর্ম মানে ফেসবুকের যে জায়গায় ভিডিওগুলো করি সেগুলো 3 দিন ধরে বন্ধ রাখতাম না। ওখানে আমাদের মিলিয়ন ভিউজ হয়, তো সেটা তাহলে বন্ধ রাখতাম না। প্রথম কথা হচ্ছে, ভিডিও বানানোটা একটা মানসিক ব্যাপার থাকে। তো যেই প্রেশারের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছিলে, দুটো ফ্যামিলি যেইভাবে চলছিলে, যেইভাবে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে বিবাদ চলছিল, সেটা তুঙ্গে চলে গেছিলো। সেখানে আইন, আমিন, প্রশাসন, পুলিশ, পার্টির লোক, বাড়ির লোক, সমস্ত ব্যাপার ইনভলভ হচ্ছিল। সেই সময় তোমার মানসিক স্থিরতাটা সেটা ছিল কি যে তুমি তোমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে ভিডিও বানাতে পারবে? যেটা কিন্তু অভিস্বীকার করেছে যে আমাদের সেই মানসিক পরিস্থিতি নেই। ঠিক কথা, আমরা যেই প্রফেশনেই থাকি সেই প্রফেশনের কাজটা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার জন্য আমাদের মানসিক জায়গার স্থিরতার দরকার। সেই স্থিরতা কি তোমার মধ্যে ছিল? ছিল না। তাহলে তুমি ওই ভিডিওগুলো তো এমনিই করতে পারতে না। তাহলে তুমি যদি বলো যে পয়সা ইনকাম করবার জন্য আমরা ভিডিও করে নিই, ওগুলো বন্ধ রেখেছো, ওগুলো বন্ধ রাখ না, ওগুলো তুমি করতেই পারতে না। তুমি যদি তোমার বাড়ির ফ্যামিলির এই ব্যাপারগুলো শর্ট আউট করতে চাইতে, তাহলে তো তুমি ওই ভিডিওগুলো করতেই পারবে না। তোমার তো মেন্টাল ফ্রিনেস লাগবে, তোমার হেডেক ফ্রি রাখতে হবে, তবে তুমি ওই ভিডিওগুলো করতে পারবে। হেডেক ফ্রি মানে অন্য পারিপার্শ্বিক চাপ, বাড়ির সংসারে সন্তান স্বামীর যে চাপ সেটা নয়, সেটা তো সবার থাকে, সেইটা নিয়েই তো তোমরা লাইফস্টাইল ব্লগ দেখাও। কিন্তু অন্য স্পেশাল যে ঝামেলা এবং যেটা একটা ভবিষ্যতের পরিকল্পনা, সেই জায়গা থেকে যদি একটা মানসিক চাপ থাকে, অস্থিরতা থাকে, তুমি কি ওই ইনস্টাগ্রামে বা ফেসবুকে ভিডিওগুলো বানাতে পারবে? তা তুমি তো বানাতেই পারবে না। তার জন্য তুমি ভিডিও দাওনি, কারণ সেই স্থিরতা তোমার মধ্যে ছিল না। তোমার মধ্যে একটা প্যালপিটেশন হচ্ছিল, আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, সেই জন্যই হয়েছে। এবার তুমি বলছো যে আমি এই ভিডিওগুলো ইনকামের জন্য দিইনি, এটা ভুল কথা। ইনকাম করবার জন্যই আমরা ভিডিও দিই। এবং তুমি দেখছো যে আমার মনের ভাবও ব্যক্ত করতে হবে, আমাকে ব্যাপারটা ক্ল্যারিফাইও করতে হবে, কারণ ওর তরফ থেকে এসেছে যখন, আমিও আমার মতো ঝেড়ে কাশবো। সেই জন্য তুমি ভিডিও করেছো, আর ভিডিও মনিটাইজ অন করে করছো, মানে তোমার পয়সার জন্য, ইনকাম করবার জন্য ভিডিও করছো। তাহলে এটা যদি বলো যে না শুধু পয়সা ইনকাম করার জন্য ভিডিও করছেন, এটা ভুল কথা। বলো যে আমরা আরও অনেকগুলো ওয়ে ছিল যেখানে ভিডিওগুলো বন্ধ করেছি, সেটা আমাদের মানসিক অস্থিরতার জন্য, এবং সেটা এই পরিস্থিতির কারণে ক্রিয়েট হয়েছে, তাই ওই ভিডিওগুলো বন্ধ করতে পারছি না। বাট এই ভিডিওগুলো করে যেটুকুনি রেভিনিউ আর্ন হয় সেটুকুনি তো লাভ, তো সেটা ছাড়ছি না। এই তো ফুরিয়ে গেল। এবার তুমি যে বললে যে আমার অনেক কিছু বলার আছে, অভির সঙ্গে আলোচনা করে তারপরে ভিডিও করে বলবো, তো সেই জায়গা থেকে তুমি নিশ্চয়ই অভির সঙ্গে আলোচনা করেছো, এবং অভি কিন্তু পরিষ্কার তোমাকে জানিয়ে দিয়েছে আর দরকার নেই। আর সত্যি তো আর দরকার নেই। যে জিনিসটা শর্ট আউট হয়ে গেছে, তোমার জমি জায়গার ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছে, এবং তোমাকে দেখে যেটা বুঝলাম আমি ভিডিওটাতে, যে তুমি সেখানে স্যাটিসফাইড। কেন স্যাটিসফাইড? দোকান থেকেও 50% পেয়েছো, এবং রিজনেবল প্রাইসে। 2 লাখ মানে ঠিকই আছে, রিজনেবল প্রাইস। আচ্ছা, জমি থেকে যেরকম 50-50 সেটা পেয়েছো, মানে তোমার দোকানটা তুমি পেয়েছো যেটা তুমি আনএক্সপেক্টেড ছিলে। দোকান যে পাবে আনএক্সপেক্টেড ছিলে, এবং দোকান যে 2 লাখ টাকায় পাবে সেটা তো আরোই আনএক্সপেক্টেড ছিলে। তাহলে সেই জায়গায় তুমি দোকানটা পেয়েছো। আচ্ছা, তারপরে এইদিকে তুমি যে সামনের জায়গাটা ছাড়বে না বলেছিলে, মানে তোমার ওই বাথরুমের দিকে যে জায়গাটা, তোমার যে ছাপড়া ঘরের দিকে যে জায়গাটা, সেটাও তোমার ভাগেই রয়েছে, তোমার জমি তোমার ভাগেই রয়েছে। তাহলে সেখান থেকেও তুমি স্যাটিসফাইড, মানে তোমার জমি তোমাকে ছাড়তে হয়নি, সেটার জন্য তার বড়ও স্যাটিসফ্যাকশান আছে। আর যেটা তোমার 8 বিঘা জমি, যেটার মধ্যে 50% তুমি পেয়েছো, যেটা ওরা অনুর্বর বলেছে, তো এই 50%-এ তুমি চাষাবাদ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আবার তুমি দোকানটাও তোমার ভবিষ্যতের জন্য রাখতে পারবে, ব্যবসা বাণিজ্যের জন্য, সে অভি করুক আর তোমার ছেলে করুক। তাহলে তুমি তো লুজার হওনি। তুমি কি লুজার হয়েছো? হওনি। তুমি তোমার কোনো জায়গা থেকে লুজার হওনি। তাহলে
আর তুমি ওখানে কোনো ইনভেস্টও করোনি, মানে কথাটা হচ্ছে না তুমি দোকানটার জন্য কোনো ইনভেস্ট করেছো, কারণ সেই পরিস্থিতিই তোমার তখন ছিল না, খাবে কি সেই চিন্তাই ছিল, সেখানে তুমি লোন তুলে জায়গা করবে, যার জন্য তুমি দোকানটা ছেড়ে দিয়েছিলে, কারণ সেই সময় তোমার টাকা পয়সাও ছিল না, দোকান করবার মতো সামর্থ্যও ছিল না, আর কোথায় পাবে, সেই জন্য তুমি বলছো না থাক ওরা নিয়ে নি, কারণ তোমাকে তখন টাকা দেওয়ার কথা বলেছিল, যে যে খরচা হয়েছে সেই টাকাটা দিতে হবে, সেটা তো তোমার পক্ষে এফোর্ড করা সম্ভব ছিল, ছেড়ে দিয়েছিলে। বাট সেটা যে তুমি ফিরে পাবে পরে, সেটা তো তোমার আনএক্সপেক্টেড ছিল, তাহলে তুমি সেটা পেয়েছো। আচ্ছা, তারপরে তোমার জমিটা যেটা ছাপড়া ঘরটা ভাঙতে হবে, বাদ বাকি কিছুই তোমার ওয়েস্টেজ হবে না। তো ছাপড়া ঘর এমনিও তুমি ভেঙে দিতে, তুমি বলেছিলে যে এই দিকে মুখ করে ঘরটা করে নেবো, তা তোমার ছাপড়া ঘর এমনিও তুমি ভাঙতে, আজ নয়তো কাল, তাই না? তাহলে সেই জায়গা থেকে তুমি লুজার নও, তুমি গেনার বলা যাবে না, কিন্তু তুমি লুজার নও। কেন তুমি লুজার নও? কারণ তোমাকে কোনো জিনিস ওয়েস্ট করতে হলো না, তুমি তো পয়সা খরচা করে বাথরুমও বানাওনি, তুমি পয়সা খরচা করে দোকানও বানাওনি, তাহলে তুমি লুজার হওনি তো, তাই না? তাহলে সেই জায়গা থেকে তোমার তো মানে ভাগ্য ভালো, এবং তুমি তোমার জিনিসটা বুঝে পেয়েছো, কড়ায় গন্ডায় বুঝে পেয়েছো, শ্বশুরবাড়ির জমি থেকে যতখানি জিনিস তোমার সত্যিই প্রাপ্য তুমি পুরোটাই বুঝে পেয়েছো, তুমি তো লুজার হওনি। তাহলে তুমি আবার ক্যারিকেচার করতে বসবে কেন? এটা তো বুঝতে পারলাম না। না না, মানে তুমি যদি আবার ভিডিও করতে, আমরা অবশ্যই সেটা থেকে কন্টেন্ট বের করে নিতে পারতাম, সেটা আমাদের লাভ হতো, কিন্তু তুমি কেন করতে যাবে? যেই জিনিসটা নিয়ে প্রবলেমটা শুরু হয়েছে সেই জিনিসটা যদি মিটে যায়, তাহলে তুমি অতীতের জিনিসপত্র নিয়ে এসে ভ্যাজরং ভ্যাং করে কী লাভ হবে? কারণ যত এইসব জিনিস নিয়ে ক্যারিকাচার করবে তত জিনিসটা প্রবলেম হয়ে যাবে। দেখো ওদের এখন মানসিক পরিস্থিতি ঠিক নেই, এটা তো মানো, তো সেই মুহূর্তে আবার তুমি ফালতু ওইসব জিনিস নিয়ে আরও তাদের মানসিক পরিস্থিতি খারাপ করবে, সেটা কিন্তু একটা হ্যারাসমেন্টেরই শিকার হবে ওরা, এটা তো বাস্তব। সেটা করার রাইটসে তোমাকে কে দিল? যা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, ওরা বলছিল, তুমি বলছিলে, ওরা বলছিল, তোমরা বলছিলে, ঠিক আছে। তারপরে যখন ব্যাপারটা সলভ হয়ে গেছে, ব্যাপারটা যখন অ্যাডজাস্ট হয়ে গেছে এবং তুমি লুজার হওনি, তাহলে তাহলে তুমি কেন আবার ভিডিও করে ওই পুরনো অতীতের কথা টানবে? সেটা কি ভালো? এবং সেখানে আবার তোমাকে যদি বারণ করে থাকে, অবশ্যই বুদ্ধিমানের পরিচয় দিয়েছে, ঠিক আছে? কারণ এতক্ষণ বলছিলে ঠিক ছিল যে ওরা একটা কথা তুলেছিল, তার জন্য তুমি ভিডিও করে ব্যাপারগুলো বলেছো, নাহলে তোমাদের জায়গা থেকে প্রবলেম হবে, ঠিক আছে। এবং তারপরে যেটা নিয়ে সমস্যা অ্যারাইজ হয়েছিল সেই সমস্যা সলিউশন হয়ে গেছে, তাহলে আবার কেন বলতে যাবে? তখন তোমাকে বলতে হবে যে তুমি মুখরা, ফার্দার তুমি ঝামেলা করাবার চেষ্টা করছো, কেন ওদের মেন্টাল পিস নষ্ট করছো? কারণ এই মুহূর্তে ওরা কিন্তু ভালো নেই। কেন ভালো নেই বলো তুমি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো ওদের তো লস হয়েছে, যেটাই বলো লস হয়েছে, হ্যাঁ আইনের বিরুদ্ধে হয়নি, কিন্তু লস তো হয়েছে, কারণ ওরা ইমোশনের বশীভূত হয়ে ওই বাথরুমটা করেছিল, ঠিক আছে? এখন সেটা ভেঙে দিতে গেলে প্রায় ধরো 60-70 হাজার টাকা খরচা হয়ে গেল, সেটা ফালতু, মানে যেটা খরচা হয়েছিল সেই টাকাটা নষ্ট হয়ে গেল। আচ্ছা গেল। দ্বিতীয় কথা হচ্ছে ওদেরকে আবার নতুন করে প্ল্যান করতে হবে সেপ্টিক ট্যাঙ্ক এবং বাথরুমের জন্য, তাতেও বেশ টাকা খরচা হবে, গেল। তারপরে ওইদিকে হচ্ছে দোকানের জন্য 2 লাখের পরেও তো মাল ফাল ইন্টেরিয়ার করে বেশ কিছু টাকা খরচা হয়েছে, যেটা তোমার দেওয়ার কথা নয়, কিন্তু খরচা তো হয়েছে, তাহলে সেটাও ফালতু ওয়েস্টেজ হয়েছে। লোন করে অত টাকা খরচা করেছিল, সেই লোনটা শোধ করতে হয়েছে, সেটার জন্য তাদের টাকা খরচা হয়েছে। আবার এখন যে তোমাদেরকে মানে দোকানটা ফিরিয়ে দিচ্ছে, তার জন্য যে টাকাটা খরচা হয়েছিল সে টাকাটাও ওরা পাবে না, তাহলে ওরা কিন্তু অনেকটা মানিটারি লস করলো, ঠিক আছে? এবার যখনই মানিটারি লস করলো এবং সেইগুলো সবটাই ইমোশনে বশীভূত হয়ে করেছিল, এবং ওর বউ কিন্তু পরিষ্কার বলছে যে আমি বারণ করেছিলাম এইখানে বাড়ি করতে, আমি বলেছিলাম কোচবিহারের জায়গা কিনে বাড়ি করতে, কিন্তু ওর বাবা এখানে বলেছিল এবং বাবার কথাতে ও এখানে এসে বাড়ি করেছে, ঠিক আছে? এবং সেই বাড়ি করতে গিয়ে এই খানিকটা লস পোহাতে হলো, ওই যে তোমার ওই বাথরুমটা ভাঙতে হলো, দোকানের ব্যাপারটা করতে হলো। তো এই লসগুলো যখন কেউ ইকোনমিক্যালি লস হয় এবং বর যখন পয়সাগুলো ইনভেস্ট করে লস হয়, তখন তার বউ তো তাকে বলে কথাগুলো যে এই আমি বলেছিলাম এটা করতে ওটা করতে, তো এই ভদ্র লোকের মাইন্ড এখন ডিস্টার্ব আছে। তো সেই সময় তুমি আবার মুখোশ খোলার গল্পটা কিসের জন্য বলছো? তুমি মুখোশ খোলার মানে কী মুখোশের কথা বলছো? ওরা আগে কি করেছে না করেছে, মুখোশটা তো আলটিমেটলি তুমি কল্পনার খোলার কথা বলছো। আমি আবারও বলছি, তোমার কল্পনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কেন জানো তো? আজকে তুমি যতখানি উঠেছো, যতখানি করেছো, তোমার পরিশ্রম ডেফিনেটলি আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবু বলছি, আজকে যদি ওই কল্পনার ওই আঘাতটা তুমি
না পেতে তুমি এই সারভাইভটা করতে পারতে না। যে কোনো মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য না তার একটা বড় আঘাতের দরকার হয়। যে কোনো মানুষ, তুমি একা নয়, এরকম বহু মানুষ আছে। যে কোনো মানুষ তার মা বাবার থেকে হোক, বাড়ির লোকের থেকে হোক, বউয়ের থেকে হোক, কারো না কারোর থেকে কোনো আঘাত পেয়ে তারপরেই সে ঘুরে দাঁড়ায়, কারণ ইমোশনটা তখন নষ্ট হয়ে যায়। আর ইমোশন নষ্ট হলেই প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা শুরু হয়ে যায়। ইমোশন দিয়ে তো আর পেট চলবে না, ইমোশন দিয়ে তো পুরো সব কিছু চলবে না। আমরা তো এই ইমোশনেরই বশীভূত হয়ে এত কিছু করি, মায়া, সংসার জগতের মায়া। আমরা জানি একা এসেছি, একা চলে যেতে হবে, তবু আমার 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 বাবা, আমার মা, আমার কাকা, আমার জ্যাঠা, এই করতে করতে আমরা ফেড আপ হয়ে যাই, তাই না? তো সেই আমার ব্যাপারটা, এই মানে সবাইকে নিয়ে চলার ব্যাপারটা, ইমোশনটা, এটা যেখানে গিয়ে আঘাত পায় সেখান থেকেই প্র্যাকটিক্যাল হয়, ঠিক আছে? যেমন তুমি সেদিনকে কল্পনার থেকে আঘাত পেয়ে, মানে কল্পনার ব্যবহারে আঘাত পেয়ে তুমি নিজেকে মোড় ঘুরিয়েছো এবং আজকে সাকসেস হয়েছো, তেমনি আজকের ডেটে তোমার যে ভাসুর, সেও কিন্তু একটা বড় হার্ট হয়েছে। এমন নয় যে সে হার্ট হয়নি, কারণ সে এখন রিয়েলাইজ করবে কি করেছিলাম, কেন করেছিলাম, কাদের জন্য করেছিলাম, রিয়েলাইজ করবে। কারণ সে তো তার লাভ দেখে এগুলো করেনি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সে বাথরুমটাও করেনি যে লাভ দেখে, সে দোকানটাও করেনি লাভ দেখে, কারণ তুমি স্বীকার করেছো নিজে যে দোকানটা সে করেছে এবং সেটাই অভি বলেছিল যে হ্যাঁ তুই দোকান করতে পারিস, এবং সে এক কথায় রাজি হয়ে ফটাফট দোকান শুরু করে দিয়েছে। উনি কিন্তু অন্য জায়গায় জায়গা কিনে দোকান করতে পারতো, যেটা ওর ওয়াইফ বলেছে যে বাজারের ভিতরে একটা দোকান কিনতে বা অন্য কোথাও একটা অ্যাসেট করতে বলেছিল। উনি কিন্তু শোনেননি, না শুনে উনি কিন্তু ভাই যেই বলেছে সেই কথাতে ইমোশনের বশীভূত হয়ে কিন্তু দেনান্দান দোকান করে দোকান সাজিয়েছে, এবং যতদূর জানি একটা পার্লার করেছিল, একটা গার্মেন্টসের দোকান করেছিল। পার্লারের কাজ তুমিও শিখেছো, পার্লারের কাজ ও শিখেছে। আগে ও শেখার কথা ছিল তোমার কোন পিসি না কার কাছে, বাট তুমি শিখে ফেলেছো, কারণ সেই সময় ও চলে গিয়েছিল দিল্লিতে, এবং পরবর্তীকালে দিল্লি আশেপাশে ও শিখেছে। তোর সময়টা একটু সময় লেগে গেছে, যেহেতু দিল্লিতে ওকে যেতে হয়েছে। আর তুমি হচ্ছে তোমার শাশুড়ি তোমাকে বলেছে শিখতে, তাই তুমি আবার শিখেছিলে। তো দুজনেই পার্লারে কাজটা শিখেছিলে। ওর প্রথম থেকেই ন্যাক ছিল, বলছিল 13 বছর বয়স থেকেই আমি আইলানা, মাস্কারা এইসব দিতে জানি, এবং আমাদের গ্রামের লোকেরা আমার কাছে চুলফুল কাটতে আসতো। আমার প্রথম থেকেই এই ব্যাপারটা যে ছিল, তাই জন্য আমি পার্লারে কাজ শিখবো ঠিক করেছিলাম। তারপরে প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, আর তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি দিল্লি চলে গিয়েছিলাম, তাই শেখা হয়নি। সেটা তোমার শাশুড়ি বলেছে তোমাকে শিখতে। শাশুড়ি তো ঠিকই বলেছে, কারণ তখন তোমরা ইনকাম করো না, যদি একটা রাস্তা পাওয়া যায় ইনকামের, ঠিক আছে, তার জন্য শিখেছো। আর হচ্ছে তোমার ও ওখানে গিয়ে শিখেছে। তো সেই জায়গায় পার্লারটা তুমি প্রথম প্রথম করতে, তারপরে লোক হয় না কি বলছে 20 টাকা শুধু ব্রু প্লাক হতো, হ্যানা হতো, তা না হতো, এই নিয়ে একটা সমস্যা, তুমি আর যেতে না। তারপরে পড়েছিল, তারপরে ও চালাতো, তারপরে আবার কি হলো, ও আবার দিল্লি চলে গেল, এই জন্য চালাতো না। তো এইরকম যাই হয়েছে, তো ব্যাপারটা তো পুরো লস হয়েছে। তো এটা তো সত্যি, ও যদি একটা দোকান ঘর কিনতো এতে কি যেন বলে বাজারের এতে, তাহলে তো এত টাকা ফাঁসাতে হতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ও যদি একটা অ্যাসেট কিনে রাখতো, বাড়ি ঠাড়ি কিনে রাখতো, জায়গা জমি কিনে রাখতো, সেটাও তো অতটা লস হতো না। ও যদি মনে করতো একটা বাড়ি বা অ্যাসেট কিনে রাখতে পারতো, এখনও কিনে রাখতে পারতো, যে টাকায় 2 কাঠা জমি তো হয়েই যাবে, তাই না? তো মানে কি বলবো, তাহলে সেই টাকাটা লস হয়েছে, এটা তো সত্যি। তাহলে সেই যে লসটা হয়েছে, এবং বউ তো নিশ্চয়ই এবার বলছে যে তখন যদি আমার কথা শুনতে এই লসগুলো হতো না, ফালতু এগুলো করেছো, তো খারাপ লাগছে না? তো ওনারও তো মানসিক স্টেবেলের দরকার। তুমি এখন ওনার মুখোশ খুলতে এসেছো, এই সেই হ্যান ত্যান কেন বলছো এইসব কথাগুলো? তাহলে তোমাকে বলবে না পায়ে পা তুলে তুমি ঝগড়া করতে চাইছো? যেটা শেষ হয়ে গেছে, যেই কারণে শুরু হয়েছিল, সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। ওরা ওদের মতো বলেছে, তোমরা তোমাদের মতো বলেছো, ওরা আগের বই প্রকাশ করেছে, তোমরা আগের বই প্রকাশ করেছো, হাউসাও হয়েছে, কিন্তু তুমি বলেছো নর্মালি কিচ্ছু হয়নি, কোনো অশান্তি হয়নি, সুষ্ঠু স্বাভাবিকভাবেই ভাগটা হয়েছে, এবং দুজনে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করেছো। তাহলে সব যখন সলভ হয়েই গেছে, তারপরে আবার ক্যারিকেচার করে মুখোশ খুলবো, বিবেকের তাড়না, এসব বলার কি দরকার? বিবেক যদি তোমার থাকে, বিবেক কিন্তু তোমার ভাসুরেরও ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। তুমি নিজে বারবার বলছো, বারবার বলছো। তাহলে তোমার যখন বিবেক আছে, ওনারও বিবেক ছিল, তাহলে ওনারও বিবেক ছিল, তোমারও বিবেক ছিল। আর সবথেকে বড় কথা, তুমি বিবেকের গল্প দিচ্ছ। তুমি যখন আজকের এসে বলছো তোমার ভাসুর খারাপ নয়, তো সেদিনকে তুমি যখন তোমার ভাসুর ঝাড়কাচ্ছিল, তখন কাউকে বলোনি তো যে তোমার ভাসুর খারাপ নয়, ওনাকে বলো না এরমভাবে, আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেবো? করনি তো, করনি তো। তাহলে আজকের যখন তোমার সত্যিই বিবেক জাগ্রত হয়েছে,
তাহলে সেই বিবেকের জায়গা থেকে তুমি আবার মুখোশটা খুলে দিতে পারতাম, এই ধরনের একটা কথা কেন বললে? এটাই তো লুজ টক, এটাই তো লুজ টক, আর এটাই তো ইরিটেশনের কারণ হয়ে যাবে। কোনো দরকার আছে শুধু শুধু ফালতু ফালতু এই ক্যাজরাগুলো করার? এটা তো ফালতু করলে। এই কমিউনিটি পোস্টটা তুমি বলতেই পারতে যে আমরা ক্লান্ত, পরিশ্রান্ত, তার জন্য আমাদের ঘুমের দরকার, 3 দিন ঘুমায়নি, ঠিক আছে, আমাদের সমস্ত সুষ্ঠুভাবে হয়ে গেছে, তোমরা আর আমাদের চ্যানেলে এরকম কন্ট্রোভার্সিয়াল ব্লগ দেখতে পারবে না, তোমরা এবার আমাদের যে ডেলি ব্লগ লাইফস্টাইল, যেটা তোমরা দেখে আমাদেরকে ভালোবেসেছিলে, সেই পুরনো অভিপ্রিয়া ফিরে আসবো, আমরা লাইফস্টাইল ব্লগটাই দেখাবো, এই যে কন্ট্রোভার্সিয়াল চ্যাপ্টারটা সেটা আর দেখাবো না, কারণ সেটা আর বলার কোনো প্রয়োজন নেই, কারণ যে জিনিসটার জন্য হয়েছে সেটা শর্ট আউট হয়ে গেছে, দ্যাটস ইট। তো তোমার সেখানে বিবেকের ব্যাপার, বিবেকের জন্য বিবেকের কাছে আবার বাদ পড়ে গেলাম, কিসের জন্য নিজের মহানুভবতা দেখানোর চেষ্টা করছো? আমি তো এটা বুঝতে পারছি মানে কী কারণে এই কথাটা বলছি। এটার মানেটা হচ্ছে আমি ভীষণ মহান, আমার বিবেকের প্রচুর তাড়না, আর সেই জন্য আমার উপরে ঘটে যাওয়া অত অন্যায় বা যা কিছু ঘটেছে সেই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমাদের সামনে ডিসকাস করবো ভেবেছিলাম, করলাম না, অতএব ওদের মুখোশটা খুললো না ওদের মুখ থেকে। আচ্ছা, তোমার কি মনে হয়, আমি জানি না, মানে যারা ভিউয়ার্স আছে তোমার কি মনে হয় তারা মূর্খ? না, কিন্তু তারা যথেষ্ট সেন্সিবল এবং বুদ্ধিমত্তার পরিচয় বারবার তাদের কমেন্টের মাধ্যমে দিয়ে যায়। সে তোমাকে কমেন্ট করুক আর ওকে কমেন্ট করুক, সব ভিউয়ার্সদের কথাই আমি বলছি, নেগেটিভ করুক পজিটিভ করুক, 2-4 জন আছে যারা জাস্ট এমনি ভালোবেসে দেখে সেইটার জন্য, বাদবাকি বেশ কিছু ভিউয়ার্স আছে তারা কিন্তু যথেষ্ট ম্যাচিওর, বুদ্ধিমান, বুদ্ধিমতী, এবং তারা অনেক ভেবে চিনতে বুঝেই কমেন্ট করে। সে তোমাকে ভালো কমেন্ট করুক কি ওকে ভালো কমেন্ট করুক সেটা বড় কথা না। তো এত কিছুর পরে তোমরা কি মুখোশ খুলবে? দর্শকদের যা বোঝবার সবটা বুঝে গেছে যে কে কীরকম, কার ব্যক্তিত্ব কীরকম, কে ইমোশনাল ফুল, কে বোকা বোকা কাজ করে, কে চালাক চালাক, কে সত্যি সত্যি ম্যানিপুলেট করে, কে সিম্প্যাথি কার্ড খেলে, কে সত্যি আদৌ কতটা কি, সবাই সবটা বুঝে গেছে, ক্লিয়ার তাদের কাছে। আর তাদের কিন্তু কোনো চাহিদা নেই যে তোমাকে ভালো বললে সে কিছু পাবে বা ওকে ভালো বললে কিছু পাবে, তা নয়। তারা অ্যানালাইজ করে তাদের বুদ্ধি দিয়ে যেটা বোঝার বুঝে গেছে। তাহলে তুমি আবার তাদের কাছে কি মুখোশ খুলবে? তাহলে এই যে বলাটা, এটার বলা মানে ওদেরকে মেন্টাল হ্যারাস করা, এটা আমি মানি, ঠিক আছে? কারণ তুমি এইটা যেই বলবে তখনই আবার কেউ গিয়ে হুলুস তুলুস করতে শুরু করবে, ঠিক আছে? তো এটা করো না, আর মহান হওয়ার চেষ্টা করো না যে আমার বিবেক। যদি তুমি মহান হও এত টাকার, তাহলে তোমার ভাসুর মহান এত টাকার, এটা মাথায় রাখবে। আমি কল্পনার কথা বলছি না। তাহলে কেন করছো? কেন করছো? তুমি যেমনি চুপ করে সহ্য করেছো, তোমার বর সহ্য করেছে, তেমনি উনিও অনেক কিছু কন্ট্রিবিউট করেছে, ভুলে গেলে তো হবে না। তুমি তো নিজে বলছো আমি তো অকৃতজ্ঞ নই, আমি তো অকৃতজ্ঞ নই। তাহলে যদি তুমি অকৃতজ্ঞই না হও, তাহলে এই মুখোটার ব্যাপারটা কোথা থেকে আসছে, বিবেকটা কোথা থেকে আসছে, আবার বিবেকের কাছে হেরে গেলাম এই কথাটা কোথা থেকে আসছে, কেন আসছে, কিসের জন্য আসছে? আর যার বিবেক দংশন হয়, যার সত্যি বিবেকের জ্বালা হয়, সে চুপ করে থাকে, অনেক কিছু হওয়ার পরেও চুপ করে নেয়, পিন অফ সাইলেন্ট হয়ে যায়। সে এসে বলে না যে আমার মুখোশ খুলে দিতে পারতাম, এই কথাটা বলে না। এটা তুমি ভীষণ একটা ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো, যেটা কোনো প্রয়োজন ছিল না, আমি সেটাই মনে করি। তো যাই হোক, আমার বলাতে তো তুমি বদলাবে না, আর এরকম নয় যে তুমি আমি বলেছি বলে তুমি একেবারে নিজেকে চেঞ্জ করে নেবে। বাট আমি এটুকুনি বুঝেছি, এই 3-4 দিনের যে পরিস্থিতি তাতে তুমি নিজেকে অনেকটা কন্ট্রোল করেছো। তাই তোমার কাছে রিকোয়েস্ট, নিজেকে কন্ট্রোল করো। যদি তুমি ডেলি লাইফস্টাইল ভিডিও দিয়েই তোমার যতখানি এক্সপেকটেশন ততখানি ভিউজ তুলতে পারো, তাহলে হোয়াই কন্ট্রোভার্সি? কেন, যখন এন্ড হয়ে গেছে জিনিসটা, তা দরকার নেই। তোমার ডেলি লাইফস্টাইল দেখাও, সেখান থেকে আমরা কন্টেন্ট ঠিক খুঁজে নেব। এমনি ফালতু বাড়ির ক্যাজরা আর বলার দরকার নেই। আর এইগুলো বলা মানে বেকার আবার কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি করা, কোনো প্রয়োজন আছে কি? নেই। তো যাই হোক, আমার এটাই বলার ছিল তোমাকে, তোমার মানে কমিউনিটি পোস্টটা দেখার পর এটাই বলার ছিল। এরকম করো না, তোমার যেরকম নর্মাল জিনিস তুমি সেটা দেখাও, যেটা মিটে গেছে সেটা মিটে গেছে, যেটা পাস্ট। এখন তো তোমার আর হারানোর কিছু নেই, তুমি তো আলটিমেটলি লুজার নাও। তাহলে যেই ভদ্রলোক লুজার হয়েছে, যেই ভদ্রলোক ইমোশন খরচা করে মানিটাই লস করেছে, তার এই মুহূর্তে সিচুয়েশনটা কিন্তু খুব ভালো নয়। মেনে নিয়েছে,
মানতে হবে বলে তাই কিছু ভুল উনি ফেলেছেন, সেই জন্য ওনাকে মানতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে অ্যাকচুয়ালি উনি ইমোশন ইনভেস্ট করে ফেলেছিল পয়সা দিয়ে, ঠিক আছে। আর হয়তো সেখান থেকে মা বাবার কথা রাখতে, ভাইয়ের কথা চিন্তা করে অনেক কিছু করেছিল, যে আমি সংসারের একজন ইনকামদার পার্সন, তাহলে আমার অনেক কিছু লাইবিলিটিস আসে। কোনো দায়িত্ব কিন্তু কেউ কাউকে কাঁধে তুলে দেয় না, সে নিজের থেকে নেয়। তো উনি নিয়েছিলেন সেটা, তারপরে উনি মানিটাই লস করেছে। তো এই জায়গায় সেই জায়গাটা বোঝো, বক্স দাও, একদিন অন্তত বক্স দাও, মানে রুখে যাও, কোনো দরকার নেই এটা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, টাটা।